আগস্ট 1902 খ্রিস্টাব্দে ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের প্রয়াণের 49 দিনের মাথায় কলকাতার ছাত্র সমাজকে একত্রিত করে কলেজ স্ট্রিটে অ্যালবার্ট হলে একটি সভা আহ্বান করেন, যে সভা সভাপতিত্ব করেন স্বামী শারদানন্দ। ওই সভায় স্থির হয় বিবেকানন্দ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান গঠন করা হবে। ওই দিনই অর্থাৎ 23/8/1902 তারিখে বলরাম মন্দিরে ভগিনী নিবেদিতার সভাপতিত্বে স্থির হয় অধ্যাপক শ্রী অনাথনাথ পালিত ও শ্রী যোগেন্দ্রনাথ মিত্র যথাক্রমে বিবেকানন্দ সোসাইটির সভাপতি ও সম্পাদকের পদ অলঙ্কৃত করবেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ সন্তানগণ বিবেকানন্দ সোসাইটি পরিচালনা করেছেন। সোসাইটির সভাপতি, সহসভাপতি, সম্পাদক রূপে পরম পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ ও শ্রী পূর্ণচন্দ্র ঘোষ এবং স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ শিষ্যদের মধ্যে স্বামী শুদ্ধানন্দ, স্বামী বিরজানন্দ শ্রীরামকৃষ্ণভাবে অনুপ্রাণিত হয়ে নিজ জীবন গঠনের সঙ্গে অপরকেও অনুপ্রাণিত করতে পেরেছেন। গৃহী, সেবক, কর্মী, সমাগত রামকৃষ্ণ এবং বিবেকানন্দ ভাবানুরাগীদের আধ্যাত্মিক অগ্রগতির দিকে পরিচালিত করে নিয়ে চলেছে। আপনাদের অবগতির জন্য জানাই, বিবেকানন্দ সোসাইটি স্বামী বিবেকানন্দের ইংরেজি, বাংলা ও সংস্কৃত কবিতার সংকলন বীরবাণী পুস্তক প্রকাশ করে চলেছে অনুরাগী পাঠকদের কাছে পৌঁছে দিতে। বিবেকানন্দ সোসাইটি 1930 খ্রিস্টাব্দে মানিকতলায় ভাড়া বাড়িতে এর কাজ শুরু করে। 1904 খ্রিস্টাব্দে 168 বি মেছুয়া বাজার স্ট্রিট, বর্তমান কেশবচন্দ্র সেন স্ট্রিটে। 1906 খ্রিস্টাব্দে মদন মিত্র লেনে, 1908 খ্রিস্টাব্দে 1/4 শঙ্কর ঘোষ লেনে। এই সময় বিবেকানন্দ সোসাইটিকে ব্রিটিশ সরকার বিপ্লবীদের অবস্থান হিসেবে চিহ্নিত করার জন্য সোসাইটি কাজকর্ম বিপর্যস্ত হয়। 1915 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ শিষ্য স্বামী শুদ্ধানন্দকে সোসাইটির আবাসিক সুপারভাইজার করে পাঠান। 1917 খ্রিস্টাব্দে 78-1 কর্নওয়ালি স্ট্রিটে, 1938 খ্রিস্টাব্দে হরিঘোষ স্ট্রিটে, 1940 খ্রিস্টাব্দে 21 নম্বর বৃন্দাবন মোড় লেনের বাড়িতে সোসাইটি স্থানান্তরিত হয়। সেই সময় রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী বিরজানন্দজি সোসাইটির সভাপতি ছিলেন। 1943 খ্রিস্টাব্দে স্বামী আত্মবোধানন্দ বৃন্দাবন মোড় লেনের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি প্রতিষ্ঠা করেন ও নিয়মিত পূজা ও ভজনের ব্যবস্থা করেন। 1961 খ্রিস্টাব্দে 31 জুলাই বহু প্রচেষ্টা ও সংগ্রামের পরে 151 বিবেকানন্দ রোডের জমি কেনা হয়। বিবেকানন্দ স্মৃতি মন্দির নামাঙ্কিত এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরম পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। 1967 খ্রিস্টাব্দে বিবেকানন্দ সোসাইটির নিজস্ব ভবন তৈরি হয়। সোসাইটি গৃহী ভক্তদের পরিচালিত ও আশীর্বাদ ধন্য শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের একটি ভাবনাগত সংস্থা। আগামী 2026 খ্রিস্টাব্দে 23 আগস্ট ঐতিহ্যময় বিবেকানন্দ সোসাইটির 125তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠানে প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রস্তুতির জন্য বিশেষ আর্থিক সংস্থানের প্রয়োজন। এছাড়া সোসাইটির 151 নম্বর বিবেকানন্দস্থ গৃহটি বর্তমান প্রায় ভগ্নদশাপ্রাপ্ত। ইহা সংস্কারের জন্য কিছু আর্থিক সাহায্য প্রয়োজন। এই জন্য সোসাইটির সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। বিনীত অরূপ কুমার বৈদ্য, সম্পাদক, বিবেকানন্দ সোসাইটি। এই আবেদনটির পর যার উদ্দেশ্যে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয় তার জীবন আলোচনা করার প্রথা আছে। যদিও আজকে বক্তার বক্তব্য বিষয় হলো গৃহীদের জীবনে শ্রীম। তিনি মাস্টারমশাই সম্বন্ধে অনেক কথাই বলবেন, আমরা শুনব। তার পূর্বে সামান্য কিছু কথা তার সম্বন্ধে বলে দিতে চাই। 1854 খ্রিস্টাব্দে 14 জুলাই শিবনারায়ণ দাস লেনে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের জন্ম হয়। তার জন্মের, আমরা বর্তমানে যে কথামৃত ভবন দেখি, তার জন্মের কিছুদিন পরে তার বাবা সেই বাড়িটি ক্রয় করেন এবং এই বাড়িতে পরে শ্রী শ্রী মা, স্বামীজি এরা সবাই উপস্থিত হয়েছেন। বাড়িটি একটি বিশেষ মর্যাদা সম্পন্ন রামকৃষ্ণ ভাবানুরাগী পরিমণ্ডলে। তো মাস্টারমশাই
এই সংসার জীবনে নানাভাবে বিপর্যস্ত হয়ে যখন একটা সময় আত্মহননের কথাই ভেবেছিলেন, সেই সময় তার সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সংযোগ ঘটে। 1882 26শে ফেব্রুয়ারি তিনি ঠাকুরকে দক্ষিণেশ্বরে প্রথম দর্শন করেন। ঠাকুর তাকে দেখেই চিনেছিলেন। তিনি বলেছেন, তোমাকে চিনেছি তোমার ভাগবত পড়া শুনে। অনেক কথাই বলেছেন যে তাদের সম্পর্ক হলো যেন পিতা ও পুত্র। আর আরেকটা কথা বলেছেন যে তিনি তো সংসারী ছিলেন, তাই জন্য বলেছেন যে ঈশ্বর একটা পাশ দিয়ে বেঁধে রাখেন, ইনি ভাগবত কথা শোনাবেন তাকে। তো সেই দিন থেকে এবং ঠাকুরের মহাসমাধি 16ই আগস্ট 31শে শ্রাবণ 1886, সেই দিন পর্যন্ত মাস্টারমশাই যতদিন এসেছেন তার কাছে সেই ঘটনাগুলি সমস্ত যা কিছু ঠাকুর বলেছেন সমস্ত কিছু সাংকেতিকভাবে তার ডায়েরিতে লিখে রাখতেন এবং পরবর্তীকালে এবং সেগুলো নিয়ে ধ্যান করতেন। পরবর্তীকালে সেইগুলি ধ্যান করেই সৃষ্টি হয়েছে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যা প্রকাশিত হয়েছে হওয়াতে 5টি ভাগ, মানে আরও হতে পারত, যা তার সঞ্চয় ছিল। এবং সারা জীবন তিনি ঠাকুরের কথাই বলে গেছেন। তিনি যে আমার স্ট্রিটে মর্টন ইনস্টিটিউশন, এটি যে তিনি আগে ছিল স্কুলটা, তারপর কিনে নিয়ে তিনি তার পরিচালক হন, হিন্দু একাডেমি স্কুল। পরে ওইটি হওয়ার পর তিনি ওখানেই 4 তলার ঘরে তিনি থাকতেন এবং সে বহু ভক্ত এবং সাধুরাও সবাই সেখানে উপস্থিত হতেন। এবং তিনি আবার সকলকে এই ত্যাগীদের কাছে, যে ঠাকুর ছিলেন ত্যাগীশ্বর, তো স্বামীজি বলে গেছেন, তাই তার কথা জানতে হলে ত্যাগীর কাছে যেতে হবে, এই ভাবটি তিনি তার কাছে যারা আসতো তাদের ভেতর এই ভাবটি তিনি প্রবেশ করিয়ে দিতেন। এবং এই যে তাদের প্রতি প্রথম যে বড়নগর মঠ হলো, তাদের প্রতি অত্যন্ত সেই তখন তো খুবই দারিদ্র্যের মধ্যে চলছিল, তাদের প্রতি সর্বদা সহানুভূতিশীল ছিলেন। শ্রী শ্রী মায়ের প্রতি ছিল তার গভীর ভক্তি এবং শ্রী শ্রী মায়ের নিকটে তিনি মন্ত্র লাভ করেন। শ্রী শ্রী মা তার এই বর্তমান কথামৃত ভবনে তার দুর্গাপুজো করার ইচ্ছে ছিল, তা পরবর্তীকালে মা সেখানে চণ্ডীর ঘট স্থাপন করেন। সেই ঘট আজও পূজিত হচ্ছে। আর এই 4টি ভাগ রচনা করার পর শেষ 5ম ভাগটি রচনা করে, মানে তার প্রুফ দেখার কাজটি সমাপ্ত করে তারপরেই 1932-এ 4 জুন তার দেহাবসান হয়। শ্রী শ্রী ঠাকুর মার কাছে প্রার্থনা করে তিনি যেন তাঁদেরই কাছে আশ্রয় লাভ করেন। এই সামান্য স্মৃতিচারণার মধ্যে দিয়ে আমাদের